সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে আগে হয়তো আলোচনা কম হয়েছে বা হলেও খুব কম, মানে আমরা আলোচনা করেছি বলে আমার মনে পড়ছে না। সেটা হচ্ছে শিশুরা যখন যৌন নির্যাতনের শিকার হয় তখন কি ঘটতে পারে। আমরা যখন কাজ করি, আমাদের সেবা প্রদান করি মানুষকে, তারা বড় হয়ে আমাদের কাছে আসেন, কিন্তু যখন শৈশব নিয়ে আমরা পর্যালোচনা করি, শৈশবের ঘটে যাওয়া ঘটনাগুলোকে আবার আমরা একটু ফিরে যাই, কারণ আমরা হচ্ছে শৈশবের একটা প্রোডাক্ট। আমরা শৈশবে যেহেতু আমাদের ব্যক্তিত্বের গঠনটা হয়ে যায়, কাজে শৈশবটা আমাদের কেমন ছিল, বিশেষ করে প্রাক শৈশব সময়কালে আমরা কেমন ছিলাম, সেটি কিন্তু আমি এখনকার বর্তমান যে আমিটা আছি সেই আমিটাকে তৈরি করেছে। তো সেই জন্য আমরা শৈশবের অনেক ঘটনা শোনার চেষ্টা করি, একটা ইতিহাস নেবার চেষ্টা করি। তো সেখানে অনেকেই কান্নাকাটি করেন যে আমার শৈশবে এরকম ধরনের কিছু ঘটনা আছে যেটির প্রকোপ বা যেটির একটা ইম্প্যাক্ট আমার উপরে এখনও রয়ে গেছে, আমি জানি না আমি এটা নিয়ে কী করব। তো আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা ঠিক করেছি যে ছেলে অথবা মেয়ে, অনেক সময় আমাদের ধারণা মেয়ে শিশুরাই বোধহয় যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু আমরা জানি ছেলে শিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে, যদিও তারা এটাকে খুব একটা পরবর্তীতে আলোচনা করে না। মেয়েরা যেহেতু অনেক বেশি পুরনো কথা নিয়ে নাড়াচাড়া করে, ইমোশন মেয়েদের বেশি কাজ করে, তারা কিন্তু বলার সময় ভীষণ কান্নাকাটি করে। তো যাই হোক, যদি ছেলে অথবা মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার হয় শৈশবে, তাহলে পরবর্তীতে সেটি তার মনের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা কী কী ধরনের মানসিক ঝুঁকিতে সে থাকতে পারে। আমি পরিচয় করিয়ে দিয়েছি যারা আলোচক হিসেবে এখানে রয়েছেন। তারা একজন হচ্ছেন কোহিনুর বেগম চৈতি। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তুমি আজকে বেশ একটা গ্যাপ দিয়ে আসলে। চৈতি হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্ট তো বটেই, এবং সাইকোথেরাপির উপরে বহুদিন ধরে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। ও একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করছো বোধহয় তুমি। এখানে সাইকাট্রিক পেশেন্টরাও থাকে। আর আছে জিয়ানুর কবির, তোমাকে স্বাগত। জিয়ানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। এবং সাইকোলজিস্টরা আমরা বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে আমাদেরকে, হয়তো আমাদের দর্শকরা একটু অনেক সময় একটু কনফিউজড হয়ে যায়। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট দুই দলই মাঠে কাজ করছে। তো জিয়ানুর, তোমাকেও স্বাগত। তো চৈতি, তোমাকে দিয়ে শুরু করি, তারপর জন্য একটু সময় রেখো। তুমি কি পাও এরকম কেস? হ্যাঁ, আসলে সর্বপ্রথম আমি দর্শক শ্রোতাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যে টপিকটা আপনি নির্ধারণ করেছেন, আমরা দীর্ঘদিন ক্লায়েন্ট যে দেখছি, মানে মোস্ট অফ দ্য ডিসঅর্ডারের ক্ষেত্রে বা মেন্টাল ইলনেসের ক্ষেত্রে আমরা যখন সাইকোথেরাপিউটিক প্রসেসের মধ্যে দিয়ে যাই, আমরা কিন্তু মানে আমি বলবো 80%, 80 আপ প্রত্যেকটা কেস যখন আমরা একদম গভীরে যাই, আর্লি চাইল্ডহুড বা চাইল্ডহুডে আমরা কিন্তু এই ধরনের যৌন নির্যাতনের কিছু হিস্ট্রি পেশেন্টদের মধ্যে আমরা দেখি। হ্যাঁ, আসলে শিশু যৌন নির্যাতন এই বিষয়ে আসলে প্রথমে আমি একটু বলতে চাচ্ছি যে এটা এমন একটা বিষয় যে আমরা আসলে 18 বছরের নিচের এজটাকে বলছি শিশু, এবং প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি অথবা যুবক বা কিশোর দ্বারা একজন শিশুকে তার যৌন উদ্দীপনা নিরূপণের উদ্দেশ্যে যে কোনো ফর্মেই হোক তাকে যখন ইউজ করে, তখন আমরা বলছি এটাকে যৌন নির্যাতন। কারণ মানে নিরূপণ না, যৌন মানে যৌনভাবে উদ্দীপিত করা হয়। হ্যাঁ, উদ্দীপিত করা হয় এবং উদ্দীপক হিসেবে একটা ম্যাটেরিয়ালস হিসেবে বাচ্চাটাকে ইউজ করছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনোভাবেই একটা বাচ্চা স্বইচ্ছায় এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হয় না। হ্যাঁ, এবং যৌন নির্যাতন সবগুলো নির্যাতনের মধ্যে সবচেয়ে সিভিয়ার, কারণ এখানে একটা বাচ্চা মানসিকভাবেও যেমন নির্যাতিত হচ্ছে, শারীরিকভাবে তো হচ্ছেই, এবং তার লাইফের এই সিভিয়ার ট্রমাটা তাকে এমনভাবে বিধ্বস্ত করছে যে ওই বয়সে হয়তো বা বাচ্চাটা কিছু বোঝে না, বলতে পারে না তার সাথে কি হচ্ছে। বাট এই জিনিসটা কিন্তু যখন বাচ্চাটা অ্যাডোলেসেন্স এবং অ্যাডাল্টহুডে যায়, তখন কিন্তু তার মধ্যে যে কোনো ফর্মেই হোক এটা কিন্তু একটা মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডারের দিকে রূপ নেয়। হ্যাঁ, আজকে আমাদের বিষয়বস্তুতে আছে যে কি কি ধরনের অসুস্থতার শিকার হয়, মানে মোস্টলি ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সুইসাইডাল যে বিহেভিয়ার বা সুইসাইডাল অ্যাটেম্পটগুলো আছে সেগুলো, এনজাইটি, সিভিয়ার এনজাইটির যে ফরমেশনগুলো আছে, মানে আমার কাছে মনে হয় না যে এমন কোনো
অসুস্থতার পেছনে আমি দেখব না যে এই হিস্ট্রিটা নাই। এবং আমি মানে আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে 98%-এর বেশি আপা বাসায় কিন্তু হোমে বাচ্চারা এই যৌন নির্যাতনের শিকার হচ্ছে অথবা ম্যাল ট্রিটমেন্টের শিকার হচ্ছে। এখন শুধু আমরা একটা যৌন নির্যাতন বলছি আপা, কিন্তু বাচ্চাদের উপর যে মানসিক বা শারীরিক টর্চারগুলো করা হয় এবং যৌন নির্যাতন তার মধ্যে সিভিয়ার, কিন্তু এটা না আমরা বুঝি না আসলে। আমরা যারা বাবা মা হিসেবে বা পরিবারে যারা আমরা বাচ্চাদেরকে বড় করছি, তাদের প্রত্যেকটা কথাও কিন্তু এমন হয় যে বাচ্চাদের ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে চলে যায়। এবং যৌন নির্যাতন আসলে আপা আপন জনদের দ্বারাই হয়, মানে যে মানুষটা আমার একদম বেডরুমে আসতে পারে সেই মানুষগুলোই কিন্তু আসলে আপা শিশুদেরকে যৌন নির্যাতনের মধ্যে ফেলছে। অথচ আমাদের পরিবারগুলো, আমি সেই 2000 সালে আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম সেভ দ্য চিলড্রেনের ফান্ডে, যে প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ওই সময় আমরা যেভাবে দেখতাম, রিপোর্ট হতো না তো, তখন তো রিপোর্ট হতো না, আমরা চেষ্টা করেছি বাবা মাদেরকে সচেতন করতে যে একটা ছোট বাচ্চা, ইভেন আপা একটা 3 মাস 6 মাসের বাচ্চাও কিন্তু রেহাই নাই। হ্যাঁ, এবং এমন কোনো মানে আত্মীয় স্বজন বা রিলেটিভ নাই যার দ্বারা হতে পারে না। হ্যাঁ, ইভেন বাবা তো আমরা ইদানিং পাচ্ছি, শুধুমাত্র মায়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কম দেখা যায়। তো আমাদের একদম কাছের মানুষগুলো যারা আমাদের, যাদের কাছে আমরা বিশ্বাস করে বাচ্চাটাকে দিচ্ছি রাখছি, তাদের দ্বারাই যে প্রতিনিয়ত বাচ্চারা শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। এই জন্য আমাদের আসলে অনেক সচেতন হওয়া দরকার আমাদের প্যারেন্টসদের। কারণ এই ঘটনাটা একটা বাচ্চাকে সুদূর একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা সম্পর্কে সবার যেমন আমার সচেতন মনে হওয়া হয় যে দরকার। বিদ্যালয়গুলোতেও মানে একদম শৈশবে যখন শিশুরা বিদ্যালয়ে যায় তখন শিক্ষক মানে ওখানেও একটু একটা ছোঁয়া দেওয়া দরকার আপা আছে। আমি যেমন 10 বছর স্কলাস্টিকে কাজ করেছি, আমি কিন্তু একটা আলাদা একটা প্রোগ্রামই ছিল ব্যাড টাচ অ্যান্ড গুড টাচ। একদম ক্লাস 3 থেকে বয়স অনুযায়ী আমরা কিন্তু ওই নলেজটা দিতাম যে বাচ্চারা যেন বুঝতে পারে যে কোনটা ব্যাড টাচ কোনটা, এবং তখন তারা কি করবে খুব সহজভাবে তাদেরকে কিন্তু কিছু কৌশল শেখানো হতো। সেটাই। আমরা একটু ফোন নিয়ে আসি, কেমন? থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, তোমার কাছে পরে আসছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো, বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাডাম সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি মানে ট্রাই করে আসতে চাইলাম ম্যাডাম, খুব খুশি লাগছে আমাকে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার সমস্যা নাকি কিছু বলবো আপা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শিওর, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি দীর্ঘ 40 বছর যাবৎ বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগছি। আচ্ছা, 40 বছর যাবত? জি, সেই সাল থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ, এটা 1986 সাল থেকে শুরু হয়েছে প্রথম। 86 সাল থেকে। আচ্ছা, তখন 40 বয়সটা বছর, কত 40 ছিল বছর। যখন শুরু হয়? তখন বয়স কত ছিল? তখন বয়স ছিল ম্যাডাম আমার 16 বছর, মেট্রিক পরীক্ষা দিয়েই আচ্ছা, তারপরে। 16 বছর থেকে এটা শুরু হয়। আচ্ছা, 40 বছর। মানে 16 বছর বয়স থেকে শুরু হয়েছে। 40 জি, বছর। বর্তমান বয়স আমার 55, হ্যাঁ, 55। মানে 40 বছর ধরে সাফার চলছে। করা হচ্ছে এবং শুরু হয়েছে 16 বছর বয়সে। জি। ঠিক আছে, হ্যাঁ আর শুনছি সমস্যা আমরা। হচ্ছে ম্যাডাম, আমি প্রথম সমস্যা হওয়ার পরে আমি তাবলিগ গেছিলাম, ওখানে যে অসুস্থতা করছে মেট্রিক দেওয়ার পরে কাগরান থেকে ফিরে এসে আমি 1 কিলোর জন্য বেড়ে গেছিলাম। মেট্রিক পরীক্ষা 3 ছুটি থেকে গেছিলাম, 15 দিনের মাথায় আমি ব্যাক করে চলে আসি। আমি এসে পার্লামেন্টে ভর্তি করে দিয়েছিলাম বাবা, 3 মাস পার্লামেন্টে কাটাইছি আমি। এমনকি বিয়ের পরও 2003 সালে আমি আবারও 3 মাস পার্লামেন্টে ছিলাম। এরপরও আমি চাকরিরত অবস্থায় এখনো পাবনা মেন্টাল। আছি। পাবনা মেন্টাল হসপিটালে? হ্যাঁ, 2বার ছিলাম ম্যাডাম। আচ্ছা, ওকে। একবার 2086 আর একবার 2003। আচ্ছা, 1986 2003। বর্তমানে গত 2022 সালে আবারও দেখা দেয়। তখন আমি আবার 6 মাস ছিলাম এখানে প্রাইভেট একটা জায়গায় আছে, আমি হসপিটালে ছিলাম 6 মাস। বর্তমানে আমি জবলেস হয়ে গেছি, এই জন্য কোম্পানি এতটা অথরিটি দিচ্ছে না, ভালো হচ্ছে আপনাকে রাখা যাচ্ছে না। সুতরাং আমি এখন জবলেস অবস্থা আছে। আমার অসুস্থতা দীর্ঘদিনের ম্যাডাম, কি করবো আমি বুঝতে পারতেছি না। আমার আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমার স্ত্রী, আমি পছন্দ করে বিয়ে করতে বলতে আমাদের ক্লাসের ছিল আমার স্ত্রী, আমার সে আমার সাথে এখন দুর্ব্যবহার করে বিভিন্ন কারণে। সেটা হচ্ছে সে
বলে যে প্রয়োজন লাগে চলে গেছে, সে এখন আমার সাথে শারীরিক করে না 8 বছর যাবত। একটু কথাগুলো একটু আর বলতে কথাগুলো বলতে কম আমাদের- বোঝা যাচ্ছে, একটু জড়িয়ে যাচ্ছে যে কথাগুলো। সে আমার স্ত্রী আমার সাথে 8 বছর যাবত শারীরিক সম্পর্ক করে না। 8 বছর যাবত? জি ম্যাডাম। আচ্ছা, ওকে। কি বলছে, কেন শারীরিক সম্পর্কটাতে সে আগ্রহ হারিয়ে ফেলেছে, কিছু বলছে? জি কেন স্ত্রী শারীরিক সম্পর্কের ব্যাপারে আগ্রহটা হারিয়েছে সে ব্যাপারে ওকে কিছু বলছে? না, কিছু বলে না, আমি বলতে গেলে রাগ হয় আর কি। আচ্ছা, ওকে। আর বিয়ে হচ্ছে আমাদের 30 বছর। বিয়ের বয়স 30 আমার বছর। একটা ছেলে সন্তান রয়েছে, সে তার জব করতেছে একটা বাড়িতে। আচ্ছা, ছেলে একটা আছে না? একটা ছেলে, হ্যাঁ, জব কি কোন হিসেবে ঢুকছে, একটা কোম্পানি ঢুকছে আর কি। মাস্টার কোর্স হয়নি তো তাকে ঢুকে পড়ছে ইনশাল্লাহ। ছেলের বয়স কত? ছেলের বয়স 27, 26 প্লাস। আচ্ছা, ওকে। একটা ছেলে, আমার কেউ নেই আর কি। আচ্ছা, আমার প্রশ্ন একটা আছে ম্যাডাম, আমার পরবর্তী জীবনে পরবর্তী বংশধারাতে আমি ডাক্তার বললো জীবজতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে। আমাদের বংশের মধ্যে দাদার বংশের 2 জন ছিল আর কি, আমার ফুফু। আচ্ছা, মানে তার অসুস্থতাটা বংশের আরো মানুষের আছে আর কি, তাই তো? তাদের বংশে আছে, জি ম্যাডাম, জি মানে আছে। তাদেরটা কি বাইপোলার মুড ডিসঅর্ডারই নাকি অন্য কোনো অসুস্থতা? এটা আমি ম্যাডাম বলতে পারবো, ওরা ছোট ছিলাম তো, ছোটতে মারা গেছে তারা। মারা গেছেন, ওকে। জি। এরপর সমস্যা হচ্ছে আবার ম্যাডাম, আমার খুব খারাপ লাগে বলতে গেলে, কথা বলতে পারি না, কারো বলতে পারি না। নিজে চিন্তা করি আর ভাবি, নিজেকে আমার অমনোযোগী লাগে, কোনো কাজে মনোযোগ দিতে পারি না। আচ্ছা আচ্ছা, আবার তো আমি বলেন। স্ত্রী এখন কোথায়? কে? আমি? স্ত্রী কি পাশে বসা আছেন নাকি না, ঘুমিয়ে গেছেন? বসে আছেন না, ওই শুয়ে ঘুমাচ্ছে। ওই তো আলাদা সঙ্গে থাকে, তো আমরা আলাদা করে থাকি আর কি, আমার সাথে কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা, শুধু রান্না ভাবছিলাম যে করে একটু খাই, স্ত্রীর কাছ কথা থেকে বলি, শুনতে পারতাম। প্রয়োজনের কথা বলে আর কি, প্রয়োজন ছাড়া অন্য কথা বলে না। প্রয়োজন ছাড়া কথা বলে না, হ্যাঁ। মানে দুজনের সম্পর্কটা খুব একটা মানে কম কথার মধ্যে চলে গেছে আর কি, যতটুকু না বললেই না, তাই তো? জি, আর আমার আত্মীয় স্বজন এগিয়ে আসছে না। 2 শ্বশুর কুলে এখানে এগিয়ে আসছে না। তো প্রথম থেকে বিয়ে করছো, সাথে আমার মামার ইয়ে ক্লাসমেট ছিল, আমার মিসেস আমার ক্লাসমেট ছিল। আচ্ছা, তো সংসারটা চলছে কেমন করে? আয় রোজগার তো আয় রোজগার বলতে আমাদের গ্রামের বাড়ি ছিল, সেই বাড়িটা বিক্রি করে দিছি আচ্ছা 70 লাখ টাকা দিয়ে। সেখান থেকে 25 লাখ টাকা আমার ব্যাংকে আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওই টাকা দিয়ে মানে ওটা ওই টাকা ফিক্সড? পেনশনে রেখে দিয়ে মাসে 20,000 টাকা করে পাই আর কি। আর ছেলে আমার চাকরি করে, সে 10,000 টাকা দেয়। ছেলেও চাকরি করছে, সে কিছু টাকা পয়সা দেয়। আচ্ছা, ওকে। আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্ন হলো কি, আমার পরবর্তী প্রজন্মে কি এই অসুখটা কি ঘুরে ঘুরে আসবে? আমার ছেলে যদি বিয়ে করে, তার সন্তানের কি এই অসুখটার সম্ভাবনা আছে? ছেলের বিয়ের সম্ভাবনা আছে কি না? পরবর্তী না, ছেলে বিয়ে করলে তার ছেলে বা বংশের আচ্ছা, কারো কি এইটা এটা হতে না, পারে একদম কিনা? এটা একদম বলা যায় না, হ্যাঁ। এটা হয়তো এই পরের পুরুষের মধ্যে নাও হতে পারে, তারপরের কারোর হতে পারে। এটা একেবারে আগে থেকে কেউ বলতে পারে না, কেমন? সো এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে আমি একটু সংশয়ের মধ্যে আছি ম্যাডাম। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে যে পরে ছেলের পরিবারেও ছেলের মানে বাচ্চা কাচ্চার এটা হতে পারে কিনা? এটা ছাড়া আর কোনো আমার প্রশ্ন? ছেলেকে সে খুব ভালোবাসে, আমার স্ত্রী আমার ছেলেকে খুব ভালোবাসে, আমি ভালোবাসি, কিন্তু সে মা ছাড়া কিছু বোঝে না, আমাকেও ছাড়া কিছু বোঝে না। মাঝখানে আমি চিন্তা করছিলাম যে আমি ডিভোর্স দিব ইচ্ছা করি, কিন্তু পারলাম না। আচ্ছা, ছেলেটা এই মুহূর্তে কি করছে? চাকরি করছে। ও কি আশেপাশে ও তার কোথাও? না না, চাকরিতে সেটা আছে। বুঝেছি, ও আশেপাশে আছে ছেলেটা? ছেলেটা তো জব করছে নারায়ণগঞ্জে। ও নারায়ণগঞ্জে থাকে, আচ্ছা ঠিক আছে। আরো কোনো প্রশ্ন আছে এটা ছাড়া, যে বংশ মানে ছেলের বংশেও এরকম হতে পারে কিনা, এটা ছাড়া কোনো প্রশ্ন? এছাড়া আছে একটা স্যার, আমার স্ত্রী সারাদিন মোবাইলে মোবাইলে শুধু তৈরি লাগলে বক্তব্যগুলি শোনে হুজুরের। না না, প্রশ্ন আছে কিনা আমাদের কাছে? এখন সমস্যা হলো তার সাথে আমার মানে মানে না হওয়াতে আমি একটু শারীরিক অসুস্থতা ভুগতেছি, কি জন্য মানসিক ভেবে পড়ছি যে আমার তো শারীরিক মানসিক বিদায় ভেবে ফেলছি আমি। আচ্ছা, আমাদের কাছে মানে সরাসরি আর প্রশ্ন নেই, তাই তো?
একটু লাইনে থাকতে হবে। চিন্তা করতেছি কি বাকি জীবনটা কি আমার খেতে হবে কিনা। আচ্ছা আচ্ছা, এটা তাহলে দিস ইজ এ গুড কোয়েশ্চেন। আমাকে বাকি জীবনটা কি এই ওষুধে খেতে হবে কিনা। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। ওই প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমার কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে বাইপোলার মুড ডিসঅর্ডারের দুটো ফেজ আপনি জানেন। একটা হচ্ছে ম্যানিক ফেজ, যখন আপনার হচ্ছে মুডটা অনেক হাই থাকে, ঘুম কম হয়, অস্থিরতা কাজ করে, এটা একটা ফেজ। আর একটা হচ্ছে বিষণ্ণতার ফেজ, যখন মন খারাপ থাকে, কোনো কিছু ভালো লাগে না। প্রশ্নটা করে তো আপনার কোন ফেজটা বেশি থাকে? আমার ভালো লাগে না বলতে আমি বই পড়া খুব পাগল আর কি। বই পড়ি, বাগান বুঝার চেষ্টা করেন কোন ফেজটা ভালো থাকে। ডিপ্রেসিভ ফেজটা বেশি থাকে না ম্যানিক ফেজটা? দুইটা ফেজ আমি বলছিলাম, মানে বুঝতে পারিনি। বাইপোলার, আচ্ছা, বাইপোলার মুড ডিসঅর্ডারে কখনো আমরা অনেক বেশি মানে খুব বেশি আমাদের এনার্জি কাজ করে, আর আমাদের অনেক কোনো একটা সময় আমাদের খুবই আমরা বিষণ্ণতায় ডুবে যাই। কোনটা বেশি কাজ করে? বিষণ্ণতায় ভুগে যাই। বিষণ্ণতাটা বেশি কাজ করে। ওকে, জি, বিষণ্ণতা বেশি ভালো লাগে, খারাপ লাগে। আচ্ছা আমি সময় কাটাই বই পড়ে। আচ্ছা, একটু একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, একটু লাইনে থাকতে হবে। জি, আচ্ছা। আপনি তো বললেন যে 40 বছর যাবত আপনি এই অসুস্থতাটাতে আছেন, আপনি নিয়মিত কি ওষুধ খাচ্ছেন? প্রশ্নটাই এটা যে নিয়মিত খাবে কিনা। হ্যাঁ, নিয়মিত ওষুধ খাচ্ছি। মানে এর মধ্যে কখনো গ্যাপ দিয়েছে কিনা? 40 বছর খাচ্ছি, কখনো গ্যাপ দিলাম, এর মধ্যে গ্যাপ দিলাম জন্য আপনি ভিতরে হয়েছিল। গ্যাপ দিয়েছিলেন? হ্যাঁ, গ্যাপ দিয়েছিলাম একবার। আচ্ছা, শুধু কি ওই যিনি ওষুধ দিচ্ছেন তার কাছে যান, নাকি এছাড়াও আপনি কাউন্সিলিং এর জন্য কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে বা অন্য কোনো প্রফেশনালের কাছে যান, সাইকোথেরাপিস্টের কাছে কাউন্সিলিং করেন? পড়াশোনা করে বলতে আমি কাউন্সিলিং একটা সেকেন্ড, কাউন্সিলিং কি নেওয়া হয়েছিল কখনো? না ম্যাডাম, কাউন্সিলিং আচ্ছা, শুধু ওষুধ খাওয়া হয়েছে। আমরা একটু বিরতিতে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা বিরতি থেকে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কেমন? অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর বিরতির আগে আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, খুবই কষ্টে আছেন। তার কথা পরিষ্কার বোঝাও যাচ্ছিল না, কারণ তিনি অনেক বছর ধরে ভুগছেন। 40 বছর ধরে বাইপোলার মুড ডিসঅর্ডার যে মানসিক রোগটি আছে সেটির মধ্যে তিনি পড়ে গেছেন। তো আমরা তার কথা শোনার চেষ্টা করেছি। আনফর্চুনেটলি তার স্ত্রী অথবা তার সন্তানের কথাটা শোনা হয়নি। তো আমরা যতটুকুই বুঝেছি তার কথা থেকে, তার প্রশ্ন ছিল যে তিনি কি সারা জীবন ওষুধ খেতে হবে কিনা, তার সেটা একটা প্রশ্ন ছিল। এবং তার মানে ব্যক্তিগত জীবনটাও খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আমাদের একজন অতিথির কাছে যাচ্ছি, একটু তাকে কিছু বলতে বলবো, যিনি কল করেছিলেন। আশা করছি আপনি আছেন আমাদের সাথে। তুমি যদি এই ফোনটা নিয়ে কিছু বলো। বাইপোলার মুড ডিসঅর্ডার আসলে এটাকে বিএমডি বলছে উনি। বাইপোলার মুড ডিসঅর্ডার সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলে শুরু করি। বাইপোলার মুড ডিসঅর্ডার হয় কি, দুটো ফেজ থাকে, একটা হচ্ছে ম্যানিক ফেজ আর একটা হচ্ছে ডিপ্রেসিভ ফেজ। ম্যানিক ফেজে মনটা খুব বেশি ভালো থাকে, আর ডিপ্রেসিভ ফেজে মনটা খুব খারাপ থাকে, একদম খুব বেশি ভালো থাকে বলাটা বোধহয় একটু আমরা পজিটিভ বলে ফেললাম। পজিটিভ না, মানে এটা হচ্ছে অ্যাবনর্মাল, অতিরিক্ত, মানে নিজেকে একটু ভালো না, মানে অতিরিক্ত এনার্জিটা মানে এক্সেপশনালি হাই থাকে, which is not normal. তো আর উনি বললেন যে ওনার হচ্ছে ডিপ্রেসিভ ফেজটা বেশি থাকে, মানে মনটা বেশি খারাপ থাকে। তো আমরা দেখলাম যে উনি ওষুধ খাচ্ছে, তার পাশাপাশি সাইকোথেরাপি নিতে পারলে ওনার জন্য ভালো হতো। উনি যদি সাইকোথেরাপি নিয়ে কাউন্সিলিং বা সাইকোথেরাপি, সাইকোলজিক্যাল একটু ম্যানেজমেন্ট কারো কাছে নিত, কোনো প্রফেশনালের কাছে গিয়ে, তাহলে ওনার জন্য বেশ ভালো হতো। কারণ উনি নিজের হচ্ছে চিন্তাগুলো ম্যানেজ করতে পারতো, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতো, পাশাপাশি হচ্ছে কী কী আচরণ করতেছে এগুলো নিয়ন্ত্রণের বিষয় থাকতো। কিছু সামাজিক দক্ষতার উপর ট্রেনিংয়েরও ব্যবস্থা করলে এগুলো ভালো কাজ করে। আর এই বাইপোলার মুড ডিসঅর্ডারে আবেগটা নিয়ে বেশ কিছু কাজ করতে হয়। আবেগের কোন ধরনের, এটা হচ্ছে উনি একজন সাইকোলজিস্টের কাছে গেলে উনি অ্যাসেস করবেন, অ্যাসেস করে ওনার আবেগের মাত্রাটা বোঝার চেষ্টা করবেন, এবং সেই অনুসারে ওনার এই আবেগগুলো ম্যানেজ করা শেখাবেন। এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে হতে পারে, ইলেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি দিয়ে হতে পারে, টিএ দিয়েও হয়তো অনেকে কাজ করতে পারে। যেই সাইকোলজিস্ট যেই থেরাপিতে ট্রেন
সেই রকম উনি সাইকোলজিস্টের কাছে যাবেন। তবে সাইকোলজিস্টের কাছে যাওয়ার আগেও এখন একটা কথা হচ্ছে যে ওই সাইকোলজিস্ট আসলে পর্যাপ্ত পরিমাণে ট্রেন আছে কিনা বা সুপারভিশন নিয়ে কাজ করতেছে কিনা এগুলোও খেয়াল রাখতে হবে। ওকে, না জিয়ানুর মোটামুটি অনেকটাই আপু কভার করে ফেলেছে। তবে আমার কাছে মানে হয় কি যে আমাদের যে জায়গাটা সবসময় গ্যাপ হয়, যখন পরিবারের একজন সদস্য মানসিকভাবে দীর্ঘদিন অসুস্থতায় থাকে, তখন কিন্তু আসলে পরিবারের বাকি সদস্যরা কিন্তু ওই অর্ধেক অসুস্থ হয়ে যায়। উনি হলেন পূর্ণ অসুস্থ আর বাকিরা অর্ধেক অসুস্থ হয়ে যায়। তো শুধু ওই পেশেন্টই যে শুধু কাউন্সেলিং নেবে বা সাইকোথেরাপি নেবে বিষয়টা আসলে তা না। দেখা যায় যে যখন একজন পেশেন্ট দীর্ঘদিন একটা ক্রনিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগে, তখন কিন্তু আসলে যারা পরিবারে ওনার সাথে থাকেন তাদেরকেও আসলে এই কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপির মধ্যে আমাদেরকে এনরোল করতে হয়। তাতে কি হয়, পরিবারটা একটা মানে খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে তারা রান করতে পারে। এবং এই পেশেন্টটাকে তারা কিভাবে ডিল করবেন, তাদের অ্যাপ্রোচ কি হবে, তাদের ওয়ে অফ কমিউনিকেশন কি হবে, কোন বিষয়গুলো তারা মনোযোগ দিবে, কোন বিষয়গুলো তারা মানে ইগনোর করবে, এই জায়গাগুলো কিন্তু আসলে কাউন্সেলিং থেকে পরিবারের সদস্যরা পেয়ে থাকে। যেমন উনি বলছিলেন যে ওনার ওয়াইফের সাথে উনি সেপারেশনে আছে দীর্ঘদিন 8 বছর, মানে একই বাসায় আছে কিন্তু সম্পর্ক নেই, মানে খুব মিনিমাম সম্পর্ক। এই পরিবেশটা, হ্যাঁ, এই সম্পর্কের এই ঘাটতিটা কিন্তু অসুস্থ মানুষটাকে আরো অসুস্থ করে ফেলছে। হ্যাঁ, আর দীর্ঘদিন যখন একজন পেশেন্ট মেডিকেশনে থাকে সেটার অনেকগুলো সাইড এফেক্ট থাকে। হ্যাঁ, ওই ওয়াইফকেও কিন্তু আসলে এই ব্যাপারে সাইকো এডুকেশন দিতে হয়। হ্যাঁ, যে শুধু সাইকো এডুকেশন দিলে হবে না, ওয়াইফেরও কিন্তু কষ্ট যাচ্ছে, জি, তারও কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা পুরো সেবা দরকার। মানে আমরা যে সাইকোথেরাপি করি মানে পেশেন্টকে তো করাই হয়, কিন্তু যে মানুষগুলো পরিবারের মধ্যে রয়েছে তাদেরও একটা সাইকোথেরাপিউটিক জার্নি দরকার হয়। তো ওইটাই আর কি। তো এই এডুকেশনগুলো যেমন ইভেন যিনি রোগী তারও কিন্তু তার অসুস্থতা সম্পর্কে কিন্তু জানতে হবে। যখন ম্যানিক ফেজে থাকে সেটার ম্যানেজমেন্ট কি হবে, যখন ডিপ্রেসিভ ফেজে থাকে তখন ম্যানেজমেন্ট কি হবে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাউন্সেলিং সার্ভিস থেকে উনি পেতে পারেন। হ্যাঁ, তাহলে হয় কি যে এই মানুষটাকে নিয়ে একটা সুন্দর মানে সম্পর্কের মধ্যে থাকা যায়। আর ওনার একটা প্রশ্ন ছিল যে ওনার যেহেতু অসুস্থতা আছে, ওনার ছেলের মধ্যে বা ওনার ছেলের পরবর্তী বংশধরদের মধ্যে হবে কিনা, এটা আপনি তো খুব সুন্দর করে বললেন যে এটা আসলে বলা যায় না। হ্যাঁ, এটা জেনারেশন টু জেনারেশন হতেও পারে আবার নাও হতে পারে। সেটা যেহেতু জিন দিয়ে ক্যারি হয়, কে জিনটা কার মধ্যে ক্যারিড হবে মানে ট্রান্সফার হবে এটা র্যান্ডম আগে থেকে বলা যায় না আর কি। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। হ্যাঁ, ভালো বললাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করি, তোমাদের কথা শুনতে হবে যে। ভালো আছি, বলো। আমি বিবাহিত, আমার বিবাহের 5 বছর চলে, আমার বয়স 30 বছর, আমার একটা মেয়ে আছে। আমার ছোটবেলা, আমার শৈশব অনেক খারাপ কেটেছে, পারিবারিক বাবা মায়ের পারিবারিক কলহ, তারপর বাবা মায়ের বিচ্ছেদ, তারপর হচ্ছে যে একটা সময় হয় যে মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তখন আমি, আমার ছোট 2 ভাই বোন, তখন আমি বড়, আমার ছোট 2টা ভাই, তখন আমরা খুব একা হয়ে পড়ি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি তখন বাস্তব সম্পর্কে তেমন একটা বুঝতাম না। তারপর চলে যাওয়ার পর আব্বু আমাদের প্রতি অনেক উদাসীন, মানে আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমরা কি করতেছি, কি খাচ্ছি, এগুলো কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে আবার মানে সামাজিক বৈষম্য, যেটা আমাদের অর্থনৈতিক অবস্থা আগে এক সময় ভালো ছিল, তারপরে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপের দিকে যায়। তারপর আমি নানাভাবে মানে সেক্সুয়াল অ্যাবিউজ হই আর কি। আচ্ছা, কোন বয়স থেকে হয়েছে সেটা? এটা হচ্ছে ক্লাস 8-এ। ক্লাস 8-এ প্রথম অ্যাবিউজ হয়েছে নাকি তার আগেও কোনো ঘটনা ছিল? না, এটা ক্লাস 8-এ, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে এটাকেই হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ বলে। আমি অনেক পরে বুঝতে পারছি যে আসলে এটাই হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। আহা, কোন পরিবারের পরিচিত কেউ নাকি বাইরের কেউ? বাইরের কেউ। আচ্ছা,
বাইরের বলতে মানে প্রতিবেশী, পাশাপাশি এরকম। তারপর হচ্ছে যে আমাদের বাসস্থান ভালো ছিল না। তারপর মানে একদম ভাঙাচোরা, জীর্ণ শীর্ণ। ওখানে থাকাটাও একদম কিরকম, মানে এক কথায় মানুষ থাকে না, যেমন বাইরের অনেক খারাপ মানুষ আছে, ওই সুযোগটা ব্যবহার করতো। হ্যাঁ, একেবারে। তারপর হচ্ছে যে আমি আস্তে আস্তে হচ্ছে যে তারপর এখন হচ্ছে আমি একা হয়ে পড়ি, মানে মায়ের ওইভাবে যাওয়াটা, আমার এগুলা সামাজিক বৈষম্য, আমি এগুলা কোনো কিছুতেই হচ্ছে যে মেনে নিতে পারছিলাম না। আমরা যেহেতু গ্রামে বাস করছিলাম, অনেকেই অনেক কথা বলতো। এক সময় মানে এরকম হতে হতে আমার এক সময় হচ্ছে যে আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিই, কারোর সাথেই আমি মিশতাম না। আমি হচ্ছে যে শুধু স্কুলে যেতাম, আসতাম, কারোর সাথেই তেমন মিশতাম না। তারপর আস্তে আস্তে যখন আমি হচ্ছে যে এইচএসসি পাশ করলাম, তারপর আমি টিউশনি করে করে আমার ছোট ভাই দুইটাকে হচ্ছে যে মানুষ মানুষ বলতে ওদের কিছুটা পড়াশোনার খরচ চালাতাম, আমি চালাইতাম। তারপর হচ্ছে যে 2010 সালে আমার বাবা সেকেন্ড ম্যারেজ করে। তখন আবার সৎমা চলে আসে, আমার দাদি ছিল। আবার সৎমার সংসারে অনেক অশান্তি, মানে গ্রাম পর্যায়ে থাকে না, অনেক অনেক হচ্ছে যে গালাগাল। তারপর ওই পাঠটা কোনোভাবে চলে গেল। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলাম। পড়াশোনা বলতে আমি আমার পড়াশোনা চালাচ্ছি আমার মতো। অনেকে অনেক কথা বলতো যে তোমার পড়াশোনা হবে না, এটা সেটা। তারপর আমি কারো কথা শুনতাম না, আমি নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে তারপর আমি চলছি। তারপর এক সময় আমি পত্রিকায় লেখালেখি করতাম। বাহ। তারপর তারপর আস্তে আস্তে ওই অনার্স, যখন অনার্সে এডমিশন হইলাম, তখন আমি না, ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি একটা চাকরিতে যোগদান করলাম। তখন থেকে আমার কর্মজীবন শুরু। তারপর বাবার পরিবার থেকে, বাবা হচ্ছে কোনো খরচ দিবে না, আলাদা করে দিল। তখন আলাদা হয়ে গেলাম, আমরা 3 ভাই বোন আর আমার দাদি, আমরা এই 4 জন মিলে আলাদা সংসার আমাদের। আমি উপার্জন করতাম, বেশি বেতন পাইতাম না, 3750 টাকা পাইতাম। এটা 2014 সালের ঘটনা। ওইটা দিয়ে কোনোভাবে চলতো। তারপর ওই 2 বছর ওটা একটা প্রজেক্ট ছিল, এনজিওটার নাম হচ্ছে ব্রাক। আচ্ছা, আমার মনে হয় তুমি এত ডিটেইল নামগুলো না বলে তুমি একটু একটু চটপট করে এগিয়ে আসো আচ্ছা, ঠিক বর্তমানে, আছে। কেমন? তারপর হচ্ছে প্রজেক্টটা হচ্ছে 2 বছরের মধ্যে অফ হয়ে যায়। তারপর আমি আরেকটা এনজিওতে যোগদান করি। ওখানে যোগদান করার পর এখন হচ্ছে কি, মানে অফিসের সবাই কেমন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, মানে আমার সাথে কখনোই ভালো ব্যবহার করতো না। কেন করতো না সেটা আমি জানতাম না, কাজ কাম তেমন পারতাম না। মানে এই দিকে এতগুলো ধাক্কা খাওয়ার পর আমি, আমার আত্মবিশ্বাস একদম লো হয়ে গেছিল। তারপরেও আমি অনার্স পাস করলাম। তারপর মাস্টার্স পাস করার পর আমি মানে বিয়ে করলাম আমার পছন্দে। বিয়েটা বিয়ে কোন বছর করলে? আমি ওই মাস্টার্স করতেছি তখন করলাম। আচ্ছা। এখন হচ্ছে যে বিয়ে করলাম। এখন আমি হচ্ছি যে এমএ পাস, সে হচ্ছে ক্লাস 7 পর্যন্ত তার পড়াশোনা। সে হচ্ছে উত্তর মেরু, আমি হচ্ছে দক্ষিণ মেরু। তার সাথে আমার কোনো কিছু মেলে না, তার পরিবারের সাথে আমার কোনো কিছু মেলে না। বিয়েটা তুমি নিজে নিজে পছন্দ করে করলে? হ্যাঁ, নিজে নিজেই করলাম, কারণ ফ্যামিলির থেকে আমার তেমন কেউ নাই করার জন্য, এই জন্যই। যাকে বিয়ে করেছো সে ক্লাস 7 পর্যন্ত পড়েছে আর তুমি মাস্টার্স করেছো, তাই তো? জি। আচ্ছা। মানে তার সাথে আমার কোনো কিছুই মেলে না, তার ভাষাগত দিক, অন্যান্য কিছু, কোনো কিছুই মিলতেছে না। তারপর হচ্ছে এক পর্যায়ে এরকম হলো, তারপর আমার বেবি হয়, আমার ওই একটাই বেবি। তারপর হচ্ছে যে তার মুখের ভাষা অনেক বাজে, কোনো কিছু হলেই মানে খুব নোংরা ভাষায় গালি দিত। এটা আমি কতদিন কখনোই ধরে সহ্য তোমার করতে পারতাম না। বিয়ে করেছো? কতদিন হয়েছে? 5 বছর। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, কি মনে করে তুমি তাকে বিয়ে করলে? মানে কোন কিছু একটা তো তোমাকে নিশ্চয়ই, মানে কোনো একটা পজিটিভ কিছু ছিল? হ্যাঁ, আমি হচ্ছে যখন জব করছিলাম তখন ওখানে একটা ঝামেলা হয়েছিল। মানে ওখানকার হচ্ছে এক বড় কর্মকর্তা আমার নামে ক্লেম দিছিল যে তোমার জন্য হচ্ছে তোমাকে এত টাকা দিতে হবে। আমি চাকরি ছাড়তে চাইলাম, তখন উনি বললো যে তোমাকে এত টাকা দিতে হবে, মানে বাধ্য দিতে। তখন বাসায় ফোন করলাম, বাসায় বললো বাসার থেকে 1 টাকাও দিবে না। তখন বাধ্য হয়েই আর কি ওই মানি পারপাস আর কি
মানে যাকে বিয়ে করেছো তার টাকা পয়সা তাকেই তুমি বিয়ে করলে যে তোমাকে মানে হ্যাঁ হ্যাঁ, ভয় উনি দেখাচ্ছে? আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, এজন্য আমি তাকে এবং তার বিয়ে করলাম। শিক্ষা দীক্ষা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না? না, ওটা সেরকম তখন আমি ছিল না। দেখিনি, বা হচ্ছে যে তখন আমার হচ্ছে যে মানে তখন আমার ওই টাকাটাই তোমার মুখ্য বিপদ বিষয় ছিল। থেকে রক্ষা পাওয়াটা মানে তোমার জন্য বেশি জি। গুরুত্বপূর্ণ এখন ছিল। এই অবস্থায় হচ্ছে যখন করলাম তখন তো আমি বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে এরা জব করতে দিবে না, আমি জব ছেড়ে দিলাম। জব ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি অ্যানালাইসিস করতে পারলাম যে আমার লাইফে আসলে কিছুই নাই। কারণ আমি হুট করে মানে এই পরিবারে এসে আমি এখনো এখন পর্যন্ত আমি খাপ খাওয়াইতে পারতেছি না। তারপর হচ্ছে যে অনেক না মানে নোংরা ভাষায় গালি, যেগুলো আমি কখনো হচ্ছে যে আমি যদিও বা আমাদের পারিবারিক কলহ ছিল, কিন্তু আমি কখনোই খারাপ দিকগুলো নেই নাই। আমি কেউ যদি আমাকে 10টা কথা বলে আমি কখনোই তার উত্তর করি সেটা না। তোমার কথায় খুব স্পষ্ট, তুমি খুবই গুছিয়ে খুব খুব একজন ভীষণ শিক্ষিত মার্জিত একটা মানে ভাষায় তুমি কথা বলছো। তোমার গলার টোন, তোমার ভাষা সবকিছুই কিন্তু খুবই একটা ইতিবাচক তোমার ব্যক্তিত্বে নির্দেশ করছে। এখন আমার যেটা সমস্যা, হ্যাঁ, আমি বলে যেগুলা ফেলো এখন সমস্যাটা। সমস্যা ফেস করতেছি, আমি কোনো কাজে আরেকটা বিষয়, আমি হচ্ছে যে বিসিএস এক্সাম দিছিলাম প্রাইমারিতে, অনেক জবের জন্য ট্রাই করছি, এখন জব হয়নি। এগুলা নিয়ে আমাকে সবসময় ট্রোল করা হয়। আমার হাজবেন্ড বলে যে তুমি এটা করতে পারবে না, আমি যেটাই বলি যে আমি এটা করি, বলে যে এটা না, করতে সেই পারবে না। জায়গাটা তোমার বোঝা গেছে, তুমি প্রশ্নটা করে ফেলো কেমন। হ্যাঁ, বলে যে এটা করতে পারবে না। আমার স্বপ্নগুলো সবসময় আমি বড় দেখি, যে আমি সবসময় বড় স্বপ্ন দেখি যে কিছু না কিছু হোক, কিছু তো একটা হবে, আমি করতে পারবো, আমার আত্মবিশ্বাস আছে। হ্যাঁ, খুবই পরিষ্কার সেটা। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে সব সময় হচ্ছে যে ট্রল করে, সব সময় ইনসাল্ট করে, সব সময় বলে পাগল, সবাই বলে পাগল। আমি যখন আমার চিন্তা ভাবনাগুলো প্রতিফলিত করি সবাই বলে পাগল। আমার বই পড়তে খুব ভালো লাগে, কিন্তু এটা তাদের কাছে ভালো লাগে না। তুমি তো বুঝতেই পারছো এটা তারা কেন বলছে, তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী, তাই না? তোমার হ্যাঁ। আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? এখন হচ্ছে আমি কি করব, আমি কোনো কাজ ভালোভাবে করতে পারতেছি না। আমার এই সমস্যার জন্য আমি সংসারের কোনো কাজের প্রতি মনোযোগ দিতে পারতেছি না, আমার বাচ্চার কোনো যত্ন নিতে পারতেছি না, আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারতেছি না। আসলে এরকম বিষয়টা হয়ে গেছে, আমার আত্মবিশ্বাস হারিয়ে গেছে, আমি মানে আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি এরকম। মানে তোমাদের সংসারটা চলছে যে তুমি তো জবটা ছেড়ে দিলে, সংসারটা চলছে অর্থনৈতিকভাবে কিভাবে সংস্থানটা হচ্ছে? অর্থনৈতিক বলতে আমার হাজবেন্ড চালাচ্ছে, উনি বিজনেস করে, কিন্তু হচ্ছে যে উনি যেভাবে চালাচ্ছে আমি ওইভাবে চলতে পারতেছি না, আমার এটা প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরও আমি মেনটেন করে নিছি, ওটা সমস্যা নাই। কিন্তু আমি কোনো কথা, সে যদি কোনো রাগ করে আমি কোনো রিয়েক্ট করি না, আমি চুপচাপ সেগুলো শুনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমার মনে হয় যে লক্ষ্যবস্তু থেকে দূরে সরে গেছি। আর এখন যেটা মনে হয়, আমার সবচেয়ে যেটা মনে হয় যে এখন আমার সব সময় মাথায় আসে যে সুসাইড, কিন্তু আমি সুসাইড করতে চাই না, আমি ভালোভাবে বাঁচতে চাই। সেই তোমার প্রশ্নটা হচ্ছে যে কি করে আরেকটু ভালো থাকবে সেটা? হ্যাঁ, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে কাজে মনোযোগী হতে পারবো, এবং হচ্ছে যে এখন যেটা আমার মনে হয় যে হয়তোবা এর সমাধান সুসাইড, কিন্তু আমি সুসাইড করতে চাই না, আমি বাঁচতে চাই। কখনো নিজেকে কোনো কষ্ট দিয়েছো, কোনো আঘাত করা বা কিছু? না, এগুলো আমি কখনো দেইনি। আমার লাইফে ভালোবাসা ছিল না, আমি বাবা মায়েরও ভালোবাসা পাইনি। তোমার বেবিটার বয়স কত এখন? এখন 4 বছর। 4 বছর। ওকে একটু মনোযোগ দিতে পারছো নাকি সেটাও পারছো না? সেটাও পারতেছি না, মানে এই দিচ্ছি না এরকম, মানে একদম খিটখিটে মেজাজের হয়ে গেছি। মানে কোনো সাকসেসফুল নাই লাইফে, হয়তোবা আর আসবে না, হয়তোবা এভাবেই আমার লাইফটা চলে যাবে। ওকে কি মারছো মাঝে মাঝে, ওর উপর একটু অত্যাচার করে ফেলছো? হ্যাঁ, একটু হচ্ছে যে এরকম করি, আমি বুঝতে পারি যে খারাপ করতেছি, কিন্তু তারপরও মানে এরকম হচ্ছে আর কি আমার। তুমি ভালো না থাকলে তো ওকে তো ভালো রাখতে পারবে না, তাই না? আর আমি যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি, এই যৌথ ফ্যামিলিতে একটা সমস্যা হচ্ছে, আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি যে এই কাজটা করা যাবে না, এটা খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে আর 2 জন বলতেছে হ্যাঁ এটা করা যাবে, এটা ভালো। ওটা হয় যৌথ ফ্যামিলিতে, আসলে এককভাবে ডিসিপ্লিন দেওয়া যায় না।
একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে তোমার কাছে, প্রশ্ন করো তুমি। জি আপা, আমার একটা প্রশ্ন আছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সাহস করে এত সুন্দরভাবে আপনার সমস্যাটা গুছিয়ে বলতে পেরেছেন। আমি জাস্ট একটা শুধু গুছিয়ে না, ভীষণ সুন্দর ভাষা দিয়ে হ্যাঁ, আপনি যে একজন বড় ফাইটার এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, আপনি জীবনে ফাইট করে 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 কিন্তু অনেক প্রতিকূল অবস্থা পার করে আপনি কিন্তু আজকে এখানে এসেছেন। আমার জাস্ট শুধু একটাই প্রশ্ন, এটা একটু পার্সোনাল, যে আপনার তো বললেন যে 5 বছর আপনাদের বিবাহিত জীবন, আপনার হাজবেন্ডের সাথে আপনার এমনি শারীরিক সম্পর্কের জায়গাটা কেমন আছে? আমাদের হচ্ছে শারীরিক সম্পর্ক প্রায় টোটালি অফ, বাচ্চা হওয়ার পর থেকে প্রায় টোটালি অফ। দ্যাট মিন্স 4 বছর? 4 বছর, এখন ধরেন যে 3 বছর যখন আমার বেবির বয়স তখন থেকেই টোটালি অফ। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আপনি যে বিষয়টা আসলে অবতারণা করেছেন যে আপনি কিভাবে ভালো থাকবেন, হ্যাঁ, এই জায়গাটা আসলে হয় কি যে আপনার ভালো থাকাটার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মানে আমরা ওর কাছে প্রশ্ন নেই আর না, তাহলে আমরা আলোচনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আলোচনা। জি আপা, আপনি আমাদের আলোচনাটা শুনেন, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, আমরা একটু আলোচনা করি, আপনি এখান থেকে একটু আমাদের দিক নির্দেশনাগুলো নিয়ে নেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ফোনের জন্য, আমরা আলোচনা করছি কেমন। হ্যাঁ, ওকে একটু আগে বলতে দেই, তুমি কিছু বলো, তারপর চৈতির কাছ থেকে ভালো করে শুনো। আমি খুব সংক্ষেপে বলি। এখন তো দেখা যাচ্ছে যে উনি একজন বড় ফাইটার এবং অনেক কিছু উনি করতে পারেন, ইচ্ছা করলে করতেছেনও। সো সবচেয়ে বড় হয় কি, যখন এইরকম মানুষ খারাপ অবস্থায় থাকে তখন নিজের যত্ন নিতে মানুষ সাধারণত ভুলে যায়। এই সময় আমাদের প্রথম পরামর্শ থাকবে, আপনি নিজের যত্নটা ঠিকমতো নেবেন। নিজের যত্ন বলতে ঠিকমতো ঘুমাবেন, প্রতিদিন একই টাইমে ঘুমাবেন, একই টাইমে ঘুম থেকে উঠবেন, একটু সকালের দিকে একটু এক্সারসাইজ করার চেষ্টা করা, খাবারটা ঠিকমতো খাওয়া, নিজের পজিটিভ যে চিন্তাভাবনাগুলো আছে এগুলো লিখে রাখা। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে অনেক কারণে আসলে এগুলোর জন্য আপনার কোনো দোষ নেই। আপনি পরিবারের আদর যত্ন না পাওয়ার কারণে নিজে খুব লো সেলফ এস্টিমে ভুগতেছেন। এই লো সেলফ এস্টিমের কারণে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, গুরুত্বহীন মনে হচ্ছে, বা এই যে আত্মমর্যাদার অভাবে ভুগতেছেন, এই ব্যাপারটা কিন্তু আপনি যদি নিজের পজিটিভ চিন্তাগুলো নিয়ে আসেন, নিজের পজিটিভ কী কী কোয়ালিটিস আছে এগুলো যদি নিয়ে আসেন, আপনি এগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনার লো সেলফ এস্টিমটা থেকে অনেকখানি বের হতে পারবেন। এবং যদিও এটা খুব ইজি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, বাচ্চার ক্ষেত্রে যখন আপনি রাগ হয়ে যাবেন, রাগ হয়ে যেয়ে বাচ্চাকে নির্যাতন করলে এটা বাচ্চার সুদূরপ্রসারী মানসিক একটা প্রভাব ফেলতে পারে। এটা কথা চিন্তা করে যখন আপনার খুব বেশি রাগ হবে, একটু টাইম আউট নিতে পারেন ওই সময়টাতে। টাইম আউট বলতে কি, অল্প সময়ের জন্য ওইখান থেকে একটু সরে আলাদা থাকা। তারপরে কিছু রিল্যাক্সেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিসও করা যেতে পারে। আপনি কিন্তু ভিডিও দেখে এগুলো করলেও কিছুটা আপনার হেল্প হবে। সর্বোপরি সবচেয়ে ভালো হয়, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে, এখানে যদি আপনি অনলাইনে পাবেন নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে আপনি ফ্রি কিন্তু মহিলা হিসেবে ফ্রি কাউন্সিলিং নিতে পারবেন এখান থেকে। এবং আরও কিছু সংস্থা আছে ঢাকায় যারা ফ্রি অনলাইনেও কাউন্সিলিং করে। এই কাউন্সিলিং সেবাগুলো নিলে হবে কি, সাইকোলজিস্টরা হচ্ছে আপনাকে অ্যাসেস করে আপনার ডিটেলস একটা নেগেটিভ থটস কী আছে, বা কী কী ধরনের ইমোশনস আছে, কী কী ধরনের বিহেভিয়ার আছে, যেগুলো বা আপনার আর্লি লাইফটা শুনলেও ট্রমাগুলো বুঝতে পারবে, বুঝে আপনার টোটাল একটা ম্যানেজমেন্ট করে দিতে পারবে। এবং সাইকোলজিক্যাল টেকনিকগুলো যদি আপনি প্র্যাকটিস করেন সাইকোলজিস্টের কাছ থেকে শিখে, আশা করি আপনি আরও ভালোভাবে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। না, অবশ্যই জিয়ানুর অনেক কিছু কভার করেছে। তবে আমার কাছে মনে হয় যে একজন বিবাহিত নারীর তার কিন্তু স্বামী এবং তার সন্তান, হ্যাঁ, মূলত এই কোর এই জায়গাটাতে যদি রিলেশনশিপ ইস্যুতে একটু ফোকাস করা যায়, হয় কি যে ওনার হাজব্যান্ডের বিষয়ে কিন্তু আমরা কিন্তু জানি না, ওনার পার্টটা কিন্তু আমরা শুনি নাই। তো হয় কি যে এখানে কিন্তু অবশ্যই কাপল থেরাপির একটা জায়গা আছে। না, কাপল হিসাবে কেউ কাপল থেরাপি করছে না বাংলাদেশে। আচ্ছা, আমার মনে হয় এই কথাটা বলে একটু আমরা বিভ্রান্ত করছি কিনা আমাদের দর্শকদেরকে। কারণ ও যদি কাপল থেরাপিস্ট খুঁজতে যায়, কেউ কিন্তু ওইভাবে নিজেকে কাপল থেরাপিস্ট হিসাবে বাংলাদেশে এখনো পরিচিতি
দিচ্ছে না। আপা একটা জিনিস কি, যারা মানে প্রফেশনালি ট্রেনিং নিয়ে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করছে, তাদের কাছে একজন ছেলে পার্টনার আসুক বা একজন মেয়ে পার্টনার আসুক, যখন কাজটা শুরু হয় ওই কাজের ধারাবাহিকতাতে সেটা কিন্তু বুঝেছি, কিন্তু আমরা কাপল কিন্তু থেরাপিটা আমরা কাজ যখন করতে উল্লেখ পারি। করছি হ্যাঁ, আমরা বলি ওভাবে বরং করে মানে সাইকোলজিস্টের কাছে যিনি প্রশিক্ষণ প্রাপ্ত সাইকোলজিস্ট, জি, এই অবশ্যই, জায়গাটাই বলি আর কি। অবশ্যই। তাহলে ভালো হয়। তো আর ওই জায়গাটা হয় কি যে দেখেন আপা, দীর্ঘদিন মানে বিবাহিত জীবনের কিন্তু একটা বড় এরিয়া হলো তাদের মানসিক এবং শারীরিক অ্যাটাচমেন্ট, যে দুইটাই নাকি ওনার ক্ষেত্রে মিসিং। হ্যাঁ, আর ওনার অনেক সম্ভাবনা আছে। উনি কিন্তু পরীক্ষিতভাবে উনি বারবার প্রমাণ করেছেন যে উনি চাইলে উনি পারেন, এবং এত ছোটবেলা থেকে এত যুদ্ধ করে এত যুদ্ধ করে জয়ী হয়েছে সে। হ্যাঁ, প্রতিকূলতাগুলোকে সে পর্যায়ক্রমে অতিক্রম করে এসছেন। তো হয় কি যে যদি কোনোভাবে কোনো একজন প্রফেশনাল, যারা ভালো ট্রেনিং নিয়ে প্রফেশনালি সার্ভিস দিচ্ছে, আমার মনে হয় ওনার ওই আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে আসাটা অনেক সম্ভাবনার জায়গা। এবং যতটুকু রিসোর্স ওনার আছে অতটুকুর মধ্যে উনি যদি অল্প থেকে শুরু করে, যে উনি কিছু পারেন, ওনার যে সেলফ স্টিমটা যেটা বললো, যে ওই জায়গাটাতে যদি মর্যাদা বোধ যেটা, হ্যাঁ, ওই জায়গাটাতে যদি একটু উনি ফোকাস করতে পারেন, আমার মনে হয় যে উনি মানে অনেক দূর যেতে পারবেন। এই প্রতিকূল পরিস্থিতিও কিন্তু উনি ওভারকাম করতে পারবেন। তবে শিশুটার জন্য আসলে এখন আমাদের একটু মানে একটু সেনসিটিভ হতে হবে, কারণ একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিন্তু অনেক ম্যাটার করে। একটা ছোট বাচ্চা যখন মা বাবা দুজনেরই দুজনেরই মানসিক করে, স্বাস্থ্য, বাচ্চাটাকে মানে এখন উনি যদি ওনার স্বাস্থ্যের জন্য মানে উনি ইচ্ছাকৃতভাবে করছেন না ডেফিনেটলি, বাট ওনার স্বাস্থ্যের জন্য বাচ্চার উপর যেন কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, মা হিসেবে আমি ওনাকে এটা রিকোয়েস্ট করব, নিজের জন্য যেমন ভালো থাকতে হবে, এই ছোট বাচ্চাটার জন্য আপনাকে ভালো থাকতে হবে। একদম। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি আসসালামু আলাইকুম, আমি আবু হাসান লিটন বলছি, জিয়ানুর কবির। হ্যালো, আমার বন্ধু। আচ্ছা, যে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান শুনতে। এই যে কৈশোরকালীন যে যৌন নির্যাতন বাচ্চাদের, এই সময়টা বাচ্চার বয়স যখন 10 বছর, 11 বছর বা 12 বছর হয়, এই সময়টা তো বাচ্চারা একটু বিভিন্ন অন্যমনস্ক হয়ে থাকে, বা তারা বাইরেও বের হতে চায় বেশি বেশি করে। তাই আমাদের বাবা মার পক্ষ থেকে কি বাচ্চাদের শাসনপূর্বক তাদের সাথে কি, আমি বাইরে বের হতে দিব না, বেশি চলাফেরা করতে দিব না, একটা মানে শাসন পূর্বক তাদের সাথে আসলে আচরণটা কিরকম করে করা উচিত, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। মানে কথাটা একটু ছড়িয়ে গেল কথাটা। একটা হচ্ছে যে বাচ্চারা মানে যে কোনো বয়সে, সেটা 10 বছর 9-10 বছর বয়সে না, একদম শৈশবকাল থেকে যৌন নির্যাতনের শিকার হতে পারে শিশুরা। সেটা একটা বিষয়, এটাকে আজকে আমাদের বিষয়বস্তু হিসেবে আমরা আলোচনা করেছি। আরেকটা হচ্ছে যে বাচ্চারা বাইরে যেতে চায়, তো সেটার সাথে এটার সম্পর্কটা একটু যদি আরেকটু বলা যেত আমরা বুঝতে পারতাম। যৌন নির্যাতনের সাথে কি বাইরে যেতে চাওয়ার সম্পর্কটা? না না, যৌন নির্যাতন আমার বলার মধ্যে একটু ত্রুটি ছিল। আমি চাচ্ছিলাম যে বাচ্চাদের সাথে এই যে বয়সটা, যে 10, 11, 12 বা 13 বছর বয়স, যখন তারা মানে বয়ঃসন্ধিতে পা দিয়েছে ওই সময়টা, হ্যাঁ, বয়ঃসন্ধি, তখন এই সময়টার মধ্যে বাচ্চাদের কিভাবে কন্ট্রোল, মানে বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করাটা উচিত বাবা মায়ের? আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা না একদম 0 করে কথা বললে ভালো হয়, একটু আওয়াজ আসছে। হ্যাঁ, এই বয়সে বাচ্চাদের সাথে আমরা কি রকম আচরণ করব, কোন বয়সে কোন বিষয় নিয়ে আচরণ, সেটা যদি একটু বুঝতে পারতাম। মানে বাচ্চারা বাইরে বের হতে চায় বেশি বেশি, বা বান্ধবীদের বাইরে বলতে কোথায়,
কোন বাইরে? ঘোরাফেরা করতে, বাড়ির আশেপাশে মাঠে ঘোরাফেরা করতে। মাঠ কোথায়? মাঠ তো নেই এখন। মানে বাসার সাথেই, বাসার পাশেই। আচ্ছা, বাসার পাশে বান্ধবীদের সাথে বেশি বেশি। বাবা মা, আমি চাচ্ছি যে বাচ্চারা যেন বাইরে বের না হয়। একদম বের হবে না, তাহলে কি করে হবে? না, একদম বের হবে এরকম না। শাসনপূর্বকটা কিরকম আচরণ করা উচিত? আচ্ছা, কোন বিষয়? শাসন শব্দটা না আমার খুবই অপছন্দের শব্দ। হ্যাঁ, শাসন শব্দটা আমরা একদমই ব্যবহার করব না। আমরা শাসক না, আমরা পিতামাতা। হ্যাঁ, পিতামাতা, জি, ঠিক আছে। আমরা বন্ধু সুলভ আচরণ করাই তাদের সাথে ভালো। হ্যাঁ, আমরা বন্ধু সুলভ হব কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু শাসন শব্দটাকে আমরা পরিহার করি। কেমন? তো আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন দেব। আজকাল একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা আলোচনা করি, সেটা হচ্ছে পজিটিভ ডিসিপ্লিন। ডিসিপ্লিন দেব, কিন্তু সেই ডিসিপ্লিনটা পজিটিভভাবে দেব। বাচ্চাকে তো অবশ্যই শৃঙ্খলা দিতে হবে, শাসনের বদলে আমরা শৃঙ্খলা ব্যবহার করব। কেমন? কাজে বাচ্চাদের আমরা তাদের একটা নিয়ম কানুনের মধ্যে ওরা থাকবে, তাদের জীবনটা একটা সুশৃঙ্খল ভাবে চলবে, সেটা সব বাবা মারাই চায়। এবং সেই জন্য বলা হয় যে ডিসিপ্লিনটা আমরা পজিটিভলি দেব। এখানে দুটো জিনিসের ব্যালেন্স খুব দরকার, ভারসাম্য রক্ষা করা দরকার। একটাকে বলা হয় স্ট্রাকচার, একটাকে বলা হয় নার্চার। হ্যাঁ, স্ট্রাকচার হচ্ছে ওদের জীবনকে একটা কাঠামোর মধ্যে ওরা যেন ধরে রাখতে পারে, একটা কাঠামো যেন তৈরি থাকে ওদের জীবনে। সেই কাঠামোটা হচ্ছে স্ট্রাকচার, যে আমি কতটুকু কি করতে পারি সেটা হচ্ছে আমার স্ট্রাকচার। আমি কতটুকু আমার এই পরিধিটা পেরিয়ে আমি আরেকটু বাইরে যেতে পারি, সেখানে একটা স্ট্রাকচার থাকা ভালো। আমি যদি বাইরে যাই আমি কতক্ষণ থাকতে পারি, আমি যে বাইরে যাচ্ছি কি করতে বাইরে যাচ্ছি সেটা আমি আমার ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করছি কিনা। আমি যদি বাইরে যাই কারো বন্ধু বান্ধবের সঙ্গে আমি মানে সময় কাটাতে যেতেই পারি, কাদের সাথে আমি সময় কাটাতে যাচ্ছি, এই যে জায়গাগুলো সে যাবে, কিন্তু একটা পজিটিভ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তাকে আমরা সেটা বুঝতে সাহায্য করব। এর গেল তার জীবনের কিছু স্ট্রাকচার, সে কতক্ষণ পড়বে, কতক্ষণ খেলবে, ওকে খেলতেও হবে, ওকে বন্ধুদের সাথে গল্পও করতে হবে, সেটার একটা স্ট্রাকচার থাকবে। আর নার্চার হচ্ছে ভালোবাসা, আদর। সে কতটুকু ভালোবাসা তাকে আমরা দেব সেটা মাপযোগ করা দরকার নাই, তাকে তার মতো করে ভালোবাসতে পারা। সে দেখতে কেমন, সে কথা বেশি বলে না কম বলে, হ্যাঁ, তার একটু মধ্যে সে একটু দুষ্টুমি করে কিনা, সেই যে অনেক কিছু তার মধ্যে হয়তো কিছু আমাদের নেতিবাচক আচরণ আমরা দেখতে পাবো, কিন্তু তারপরেও সে আমার বাচ্চা, তাকে আমি একদম সে যেমন সেরকম করে যেন ওকে আমি ভালোবাসতে পারি, সেটাকে বলা হয় নার্চার। কেমন? তো সেই জন্য বলছিলাম যে শাসন শব্দটা আমরা আমি একটু বড় করেই বলে ফেললাম, কারণ সবার উদ্দেশ্যেই বলার চেষ্টা করেছি। তাহলে একটু প্রশ্নটা একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য বলার চেষ্টা করেছি। খুব সুন্দর, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে প্রশ্নটা আরেকটু পরিষ্কার করলে ভালো হয়। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেমন আমার মেয়েটার ক্ষেত্রেই আমি বলি যে আমার মেয়েটা যখন ক্লাস 5-6 পড়তো, তার সবসময় মন উজ্জ্বল বা আনন্দ খুশি বা তার ডিসিপ্লিনটা খুব ভালো ছিল। এই ইদানিং একটু দেখতেছি আস্তে আস্তে বড় হচ্ছে, বাসায় যখন একাই থাকে একটু মন খারাপ করে থাকে, মানে তার হাসি আনন্দটা একটু কম। আমরা চেষ্টা করি বাবা মা তার সাথে সবসময়। ও কি একমাত্র সন্তান? জি জি, আমার নিজের সন্তান। না, একমাত্র সন্তান? জি। ও কি একটা সন্তান, একজন সন্তান শুধু? জি জি, একটাই। জি, একটাই। তাহলে মনটা একটু খারাপ থাকে আজকাল? হ্যাঁ, একটু মাঝে মাঝে। এখন আমার বাবা মা তো, আমরা ওর মন খারাপ দেখলে খুব খারাপ লাগে। হ্যাঁ, তাকে সবসময় আনন্দ তুমি এই একা থাকলেই সে মন খারাপ করে থাকে বাসায়। ওর জন্যই সময়টা অবশ্য বাসায় বেশি দেওয়া হয়, বাইরেও দেওয়া হয় না। বাচ্চাকে, একটাই বাচ্চা তো, বাচ্চাটাকে সময় একটু বেশি দেওয়া হয়। আসলে এটা তো কৈশোরকালীন সময়, তাদের মন মানসিকতাটাও একটু চেঞ্জ হয়। মানে আমার প্রশ্নটা হচ্ছে এই সময়ে আসলে আমরা বাবা মা বাচ্চাদের সাথে কিরকম আচরণ করে, তাদের শাসন তো বলা যাবে না, হ্যাঁ, শাসন শব্দটা আমরা ব্যবহার করি, আমরা বলি যে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারাও শাসন করছেন, আমরা বরং শাসন শব্দটাকে পরিহার করলে ভালো হয়। তো যাই হোক, তো আমরা শাসন অবশ্যই আমরা ওদেরকে ডিসিপ্লিন দেব, শাসন শব্দটা পরিহার করতে বলছি। তো একটা জেনারেল প্রশ্ন করা হয়েছে যে এই বয়সে কিভাবে একটা বাচ্চাকে আমরা সুন্দর করে ডিসিপ্লিন দিতে পারি, প্রশ্নটা কি সেটাই? জি জি, এটাই। আচ্ছা, ওকে। ও কি ঘুমিয়ে গেছে?
এই এখনই ঘুমাইলো। আচ্ছা, এখন এক্সাক্ট বয়সটা কত? 12 বছর বয়স। 12 হয়েছে। আর ওর মা কি সঙ্গে আছেন না মা শুয়ে পড়েছেন? না, আছে, পাশে আছে। মা পাশে আছেন। মাকে একটু কোনো প্রশ্ন করতে চান আমাদেরকে? হ্যাঁ, করতে চাই। হ্যালো। জি, হ্যালো। এই প্রশ্ন ও মা এখনো শুইল তো। আচ্ছা, মার কাছে কিছু শুনতে পারলে খুব ভালো লাগতো। ওর মা একটু কথা বলতে চাচ্ছে। জি। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বাবার কাছ থেকে সব শুনছিলাম তো, মানে মেয়েটার ব্যাপারে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মেয়ে এখন বড় হচ্ছে, ও তো মানে উঠতি বয়স, এখন ওর সাথে কিরকম আচরণ করা দরকার আসলে এখন একটু জানলে ভালো হতো। হ্যাঁ, খুব জেনারেল হয়ে গেল তো প্রশ্নটা, একটা স্পেসিফিক প্রশ্ন হলে ভালো হতো। আমার একটা প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন যাচ্ছে, দুজনের বন্ধুত্বটা কেমন তোমার সাথে তোমার স্বামীর? তোমরা ভালো বন্ধু? না, স্বামী স্ত্রীর সম্পর্ক তো আসলে মানে মধুর, অথবা মানে কখনো মধুর আবার কখনো আবার অম্ল থাকে। হ্যাঁ, অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরও আমি মনে করি আমাদের যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভালো আছো তোমরা? হ্যাঁ। তো এই বয়সটাতে তোমরা ওর সাথে কেমন আচরণ করবে? আমাদের অতিথিরা নিশ্চয়ই কোনো প্রশ্ন করতে পারে বা ওদের বলার কিছু থাকতে পারে। আমার একটা ছোট্ট কথা আছে, আমরা যদি একটু সার্চ করি ইন্টারনেটে, এই বয়সের সন্তানদের কি করে গড়ে তুলবো সেটার প্রচুর কথাবার্তা কিন্তু আছে। ইংরেজি বুঝতে একটু অসুবিধা হলে আমরা কারো সহায়তা নিতে পারি। হ্যাঁ, এই বয়সের বাচ্চাদের সাথে বাবা মার কি আচরণ হওয়া উচিত সেরকম অনেক সুন্দর সুন্দর কথাবার্তা ইন্টারনেটে আছে। একটু লাইনে থাকতে হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, উনি তো অনেকটা বলেছে, আপাও অনেকটা কভার করেছে, আমরা আলোচনা করতে পারি। ওকে, তাহলে আমাদের অতিথিদের কোনো প্রশ্ন নেই, আমরা প্রশ্ন পেয়ে গেছি, আমরা আলোচনা করছি। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অতিথিদের আলোচনা শুনি, কেমন? অনেক ধন্যবাদ। জ্যোতি। জি আপা, বোঝাই যাচ্ছে বাবা মা হিসেবে ওনারা খুব ভালো সচেতন। হ্যাঁ, এবং আগে থেকে তারা ভাবছে যে যাতে করে এই বয়সী বাচ্চার, যেটা উনি বলছিলেন যে বয়ঃসন্ধিকাল, এটা কিন্তু একটু সেনসিটিভ। হ্যাঁ, এই বয়সে বাচ্চাদের কিন্তু তুমি এই বয়সের বাচ্চাদের সাথে অনেক কাজ করেছি, যে কারণে মানে আমার ভালো লাগলো যে একজন বাবা উনি যে কনসার্নটা শেয়ার করলেন, এটা আমার খুব ভালো লাগলো যে বাচ্চার প্রতি যে মনোযোগটা, যে ফোকাসটা, হ্যাঁ ওনাদের যে আছে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। আর একজন সন্তান তো সেই জন্য হয়তো সব ওর উপরেই ফোকাসটা বেশি আছে। হ্যাঁ, তো আসলে বয়ঃসন্ধিকাল এটা বাচ্চাদের জন্য একটা মানে ট্রানজিশন পিরিয়ড, মানে একটা পরিবর্তন, একটা বয়স থেকে আরেকটা বয়সের দিকে যাচ্ছে। তো এই বয়সে ওদের অনেক রকম পরিবর্তন ঘটে, শারীরিক, মানসিক, যৌন বা জৈবিক, সামাজিক। তো এই পরিবর্তনগুলোর সাথে আসলে বাচ্চাটা নিজেই কিন্তু যুদ্ধ করছে, এবং যেহেতু ওদের বয়ঃসন্ধিকালে পিরিয়ডের একটা ব্যাপার থাকে, ওই সময়টাতেও কিন্তু বাচ্চাদের কিন্তু বিশেষ করে মেয়ে বাচ্চা তো মুড সুইংয়ের একটা ইস্যুস থাকতে পারে। আর যেহেতু স্কুল গোয়িং, অনেক সময় হয় কি যে এই বয়সে বাচ্চাদের স্কুলে কিন্তু বন্ধুদের সাথে অনেক রকম ভালো মন্দ টানাপোড়েন এবং ভালো মন্দ অনেক কিছুর মধ্য দিয়ে ওরা যায়, ফ্রেন্ডশিপ, স্কুলে বুলি, হ্যাঁ, তো এরকম। আবার একাডেমিক যদি কেউ কোনো বিষয় থাকে, সবচেয়ে ভালো হলো যে বাবা মা দুজনেই, যেটা উনি বলছিলেন যে বন্ধুসুলভ, অবশ্যই বন্ধুসুলভ, তবে একটা কোয়ালিটি টাইম বাচ্চার সাথে স্পেন্ড করা, এটা আধা ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, একদম শুধু বাচ্চাকে মনোযোগ দিয়ে তার সারাটা দিন কেমন গেল, সে কি করলো, তার আবেগগুলো, বিশেষ করে তার আবেগীয় বিষয়গুলোতে একটু মনোযোগ দেয়া। একটু তোমার সাথে একটু কথা বলতে, একটা মানে আমার সাথে একজন টিনেজ বাচ্চা আসতো, ও কিন্তু বাবা মা বেশি প্রশ্ন করলে খুব বিরক্ত হতো। হ্যাঁ, যে তুমি কেমন ছিলে স্কুলে। অনেক বাচ্চারা আছে আবার মানে খুব চায় না, এই মানে ও একা বাচ্চা ছিল,
তো ও বাবা মা যখন খুব বেশি ওকে জিজ্ঞেস করতেন, ও কিন্তু বিরক্ত হয়ে গিয়ে বাথরুমে গিয়ে বসে থাকতো। আপা এখানে কিন্তু সেই জায়গাটাতে আমার মনে হয় যে ওরও চাইতে হবে। একটা ব্যাপার আছে যে আমরা না আসলে আমাদের কৌতূহলটা থেকে প্রশ্ন করলে হবে না, আমাকে বাচ্চার কৌতূহলটা আগে জানতে হবে। হ্যাঁ, আমার বাচ্চার ইন্টারেস্টটা কি। হ্যাঁ, বিষয়টা এমন না যে আমি ইনকোয়ারি করছি, বিষয়টা হলো যে ওর ভালো লাগা, ওর আগ্রহের জায়গা, এই জায়গা দিয়ে শুরু করা, এবং এটা আস্তে আস্তে ও যখন ওই স্পেসটা পেয়ে যাবে যে বাবা মার সাথে শেয়ার করা যায়, কারণ অনেক সময় বাবা মারা কিন্তু সেই স্পেসটা দিতে পারেন না। হ্যাঁ, কারণ অনেক সময় তারা জানেন না কিভাবে দিতে হয়, আর যারা জানে তারাও হয়তো বা তাদের প্রপার ওয়ার্ডিং মানে শব্দের ব্যবহার, আচরণগত বিষয়গুলোর জন্য বাচ্চারা গুটিয়ে ফেলে। হ্যাঁ, তো ওই সময়টাতে আসা হয় কি যে যদি ওই বন্ধুর মতো আচরণ হয়, আস্তে আস্তে কিন্তু ওই আগ্রহ, ইন্টারেস্ট, ভালো লাগার জায়গাগুলোকে ধরেই যদি কথা হয় গল্পের মতো করে, ওরা কিন্তু ওদের জায়গাগুলো শেয়ার করে। ওই শেয়ারিং থেকেই কিন্তু বাবা মারা অনেক কিছু বুঝতে পারেন এবং তাদের জায়গা থেকে উপদেশ না আসলে। হ্যাঁ, কারণ বাচ্চারা উপদেশ পছন্দ করে না, উপদেশ না দিয়ে বরং বাচ্চার মধ্যেই কিন্তু ও যেহেতু অভিজ্ঞতাগুলো অর্জন করছে, ওর মধ্যেই কিন্তু আপা অনেক মানে বুদ্ধিমত্তার জায়গা আছে। হ্যাঁ, ওই জায়গা থেকে সেও কিন্তু এনকারেজ হতে পারে। তবে সবচেয়ে ভালো হলো আপা প্রশংসা দিয়ে, উৎসাহ দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে কথাগুলো বলা। আবার যে সমস্ত বন্ধুদের বাসায় যেতে চাইছে সেখানেও একটু যেতে অ্যালাউ করা, যেটা আমার মনে হচ্ছে একটু রেস্ট্রিক্ট করা হচ্ছে, কারণ ওনারা ভয় পাচ্ছে যে কার বাসায় যাবে, আবার কি ওখান থেকে কি কোনো অসুবিধায় পড়বে কিনা। তো সেই জায়গাতে আমার মনে হয় যে অন্য বন্ধু বান্ধবের বাবা মাদের সঙ্গেও সম্পর্কটা আপা এইটা না একদম ম্যান্ডেটরি। কারণ কি এই বয়সে বাচ্চারা যদি মানে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে তারা যদি ভালো অ্যাকম্পানি মানে সঙ্গটা না বুঝতে পারে, তাহলে ওখান থেকে কিন্তু বাচ্চাদের অনেক রকম ক্ষতি বা ঝুঁকির দিকে চলে যায়। এই জন্য না বন্ধু কে বন্ধু কাদের সাথে মিশছে সেই পরিবারের সাথে পারিবারিক একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক কিন্তু রাখা ভালো। রাখা ভালো না, এটা আমরা একদম নিজে থেকে করব। হ্যাঁ, এবং হয় কি বাচ্চাদেরকে কিন্তু একটু ঘুরতে যেতে দিতে হবে বন্ধু, কারণ ওদেরকে তো নিজেদের মধ্যে একটু সময় কাটাতে ভালো লাগে। ওই স্পেসটা কিন্তু আমরা দিতেই পারি, কারণ আমি জানি কোন পরিবারের বাচ্চার সাথে আমার সন্তান মিশছে। হ্যাঁ, এবং ওদেরকেও বাড়িতে ডাকা। হ্যাঁ, ওদেরকেও বাড়িতে ডাকা, ওই ভয়টা আর থাকে না। একটু প্রাইভেসি আপা বয়স অনুযায়ী আমাদের একটু অ্যালাউ করতে হয়। আমরা অবশ্যই ইনফরমেশন দিব, আমাদের অবশ্যই ভালো মন্দের জায়গাগুলো আমরা আলোচনা করব, যাতে করে বাচ্চা নিজে বুঝতে পারে যে আপনি যেটা বললেন যে পরিধি, মানে আমরা এটাকে বাউন্ডারি বলছি, ওই কতটুকু আমি করতে পারবো, ডুজ অ্যান্ড ডোন্টস, এই এথিক্যাল যে বিষয়গুলো এগুলো যেন চর্চা করতে পারে। এক্ষেত্রে কিন্তু আপা অনেক প্রশংসা করতে হয়। হ্যাঁ, ভুল হবে, ভুলগুলোর জন্য রিয়্যাক্ট করা যাবে না, বাচ্চাদের ভুলগুলো থেকে ওরা শিখবে, ওদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে। এই যে বোঝানো, বন্ধু মতো করে পাশে থাকা, কাছে থাকা, আবেগের সাথে কানেক্টেড থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাচ্চার সাথে কানেক্টেড থাকতে হবে। একটা বিষয় হচ্ছে প্যারেন্টিং বলে, এখানে হয় কি বাচ্চাদের যে আমরা কন্ট্রোল করি, মডারেট একটু কন্ট্রোল লাগে। কন্ট্রোল শব্দটা ব্যবহার করো না, কন্ট্রোল শাসন শব্দটা ম্যানেজমেন্ট, ম্যানেজ লাগে, মডারেট একটু ম্যানেজ লাগে। আর একটু হচ্ছে একদম সে কোথায় যাচ্ছে কি করতেছে এগুলো আবার একদম দেখা ছেড়ে দিলেও হয় না। একদম যদি ছেড়ে দেয় একটা নেগলেক্টফুল প্যারেন্টিং বলে, এটা আবার আমরা কেউ বলছি না। হ্যাঁ, না একটু কিন্তু লাগে, একটু কোথায় যাচ্ছে কি করতেছে এগুলো খোঁজ খবর করা লাগে। আরেকটা ব্যাপার হয় কি বাচ্চারা কিন্তু ট্রায়াল এবং এররের মাধ্যমে শিখে। তারা আসলে ইংরেজি না বলে ট্রায়াল এরর মানে কি চেষ্টা করে, বিভিন্ন কাজকর্মের চেষ্টা করে করে আস্তে আস্তে করে শিখে। এখানে হচ্ছে কিছু কাজ হয়তো ভুল করে ফেলতে পারে, কিন্তু কিছু কাজ ভুল করে ফেললে হয় কি বাবা মারা অনেক সময় বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে, যেটা ওর পরবর্তীতে আরেকটা কাজ শুরু করার ক্ষেত্রে খুব পারমিশন দিতে হবে। আসলে তো বাচ্চারা তো অপরাধ করছে না, বাচ্চারা ভুল করতেছে। অপরাধ করলে না হয় কেউ যদি বড় ধরনের অপরাধ করে সেক্ষেত্রে শাস্তি হয়, কিন্তু ভুল করলে শাস্তি দেওয়া যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে প্রশংসার ব্যাপারটা তো আছে। কোনো কোনো ক্ষেত্রে যখন একদম পারা যায় না তখন আমরা নেগেটিভ ধরনের কিছু মানে পানিশমেন্ট টাইপের আছে, ওইটা হচ্ছে কিছু পুরস্কার নিয়ে নেওয়া, অর্জিত পুরস্কার নিয়ে নিলে, ধরেন বাচ্চাটা হচ্ছে 3 ঘন্টা 1 ঘন্টা কার্টুন দেখতো দিনের বেলা, এটা আরো ছোট বাচ্চাদের জন্য, বয়সন্তি না, এটা একেবারে ছোট বাচ্চা। হ্যাঁ, অনেক সময় এই ক্ষেত্রেও হয় ছোট কোনো পুরস্কার পাওয়ার কথা ছিল ওইটা একটু কমিয়ে দিল পুরস্কারটা,
মানে প্রিভিলেজ বলি আমরা, হ্যাঁ প্রিভিলেজ বলি আর কি, হ্যাঁ, বা কিছু সুবিধাকে হ্যাঁ, আর কোয়ালিটি টাইমের কথা তো আপা বিস্তারিত আলাপই করলেন। তারপরে হচ্ছে ওর সাথে প্রশংসার ব্যাপারটা থাকে, প্রতিদিন প্রশংসা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইভেন কোনো কোনো সময় এইভাবে করা যেতে পারে, বাবা মা ওর প্রশংসাগুলো দেয়ালে লিখে রাখতে পারে, বোর্ডে করে লিখে আচ্ছা, রাখলে। আমাদের আর 5 মিনিট আছে, একটু ঠিক ছোট আছে। ফোন নিয়ে নিই। হ্যাঁ, নেন। সরি তোমাকে ঠিক মাঝখানে আছে। থামালাম। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চট করে, আমাদের 5 মিনিট সময় আছে মাত্র। আচ্ছা আচ্ছা, আসলে আমার সময়টা একটু বেশি পেলে ভালো হতো। আমরা নেক্সট প্রোগ্রামে আবার এটার কন্টিনিউয়েশন করতে পারবো, আজকে শুনে ফেলি কি হচ্ছে। জি জি, আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। সেটা হলো যে আমার পার্সোনাল লাইফে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল 5 বছর। আচ্ছা, 5 বছর অ্যাফেয়ারটা চলা অবস্থায় দুই ফ্যামিলির সম্মতিতে আমরা বিয়ে করি। বিয়ের পরে আমরা সংসারটা 4 বছর কন্টিনিউ করি। তো 4 বছরের মধ্যে মানে আমার ওয়াইফ যিনি ছিলেন, তার এক্সপেকটেশন অনুযায়ী আমার ইকোনমিক্যাল সলভেন্সিটা একটু কম ছিল। আচ্ছা, তো পরবর্তীতে সংসারটা খুব কন্টিনিউ করার জন্য ট্রাই করছিলাম, আমি এবং ওর সাইড থেকে দুজনেই আমরা ট্রাই করছিলাম। আচ্ছা, তো বাট একটা সময় 3 বছর পার হয়ে যাওয়ার পরে ও হঠাৎ করে আমাকে জানিয়ে দিল যে আমরা সংসারটা কন্টিনিউ করছি না। মানে এটা আমাকে জানিয়ে দেওয়া হলো ফোনের মাধ্যমে, এবং আমাকে বলল যে তোমার কাছে আমি চিঠিটা পাঠিয়ে দিয়েছি, তুমি এটা নিশ্চয়ই পেয়েছো। মানে ডিভোর্স লেটার। জি জি। আচ্ছা, তো আজকে এই মানে খবরটা আমাকে দিয়েছিল ফোনে, সেটারও প্রায় 5 বছর পার হয়ে গেল। আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্স লেটার হাতে পাইনি, বাট আমাকে বলেছে সে ডিভোর্স দিয়েছে। চিঠি কেন আসেনি তার কোনো এক্সপ্লেন সে করতে পারে না। তো আমি বাই দ্য ওয়ে জানতে পারি যে ও অন্য একটা জায়গায় বিয়ে করেছে। আচ্ছা, তো বিয়ে করে ওর মতো ও সংসার করছে। তো এর মধ্যে এই 5 বছরের মধ্যে আমাকে হুটহাট করে, মানে 2 মাস বা 4 মাস বা 5 মাস পর হুট করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে, ফোন করে আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি, এটা আছি, মানে এটা আর কি, জাস্ট কুশল বিনিময়। তো এর মধ্যে আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা, আমার মা নেই, আমার আরো একটা ছোট বোন আছে। তো আমাদের ফ্যামিলি থেকে আমাকে খুব প্রেসার করতে থাকে যে আমার অন্য কোথাও বিয়ে করার জন্য উচিত। বাট আমি এখন পর্যন্ত মানে আমি কোনো অবস্থাতেই অন্য একটা বিয়েতে যেতে পারছি না। মানে আমার আসলে কাউকে ভালো লাগছে না, মানে আমি আর একটা মেয়ের সাথে কন্টিনিউ করবো সেটা আমি মেন্টালি প্রিপেয়ার না। তো এই অবস্থাটা আমার মধ্যে কোনো ট্রমা সৃষ্টি হচ্ছে কিনা, এবং আমি আজ পর্যন্ত কোনো বাই রিটেন কোনো তথ্য পেলাম না আমার ডিভোর্সটা হলো কিনা, বা আমাকে এটা কনফার্ম না করে এই মেয়েটা আর একটা ছেলের সাথে কন্টিনিউ করছে। তো এই ধোঁয়াশার সিচুয়েশনের মধ্যে আমি এখান থেকে বের হতে চাই, বাট আমি কোনো অবস্থাতে বের হতে পারছি না। যেহেতু মেয়েটা অন্য কোথাও সংসার করছে, আমি এটাকে আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই। কোন অবস্থাতেই আমি এখান থেকে বের হতে মাথা থেকে কোন কথাটা ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে? ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে যে অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব বাস্তববাদী মানুষ। আমি জানি আমি এখন যে বয়সে বিলং করছি, আমি 35 প্লাস। তো আমাকে বিয়ে করতে হবে, আমার সংসার করতে হবে, আমার ফ্যামিলিতে আমার যখন বয়স বাড়বে তখন আমাকে টেক কেয়ার করার মানুষও লাগবে। সেজন্য আমি জানি যে আমার বিয়ে করা প্রয়োজন, বাট আমি বের হতে চাচ্ছি যে আমি। আচ্ছা, ওইটা কি আটকে রয়েছে ওই কারণেই যে যেহেতু ডিভোর্সের ব্যাপারটাতে একটা ধোঁয়াশা রয়ে গেছে সেজন্য, নাকি মানে সেটা তো অবশ্যই আমরা কারো মাধ্যমে সেটাকে কনফার্ম করতে পারি, কিন্তু আটকে থাকাটা কেন? আটকে থাকাটা আমি এটাই আমার প্রবলেম। আমি নিজে ফাইন্ড আউট করতে পারলে তো আমি নিজেই এটা। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে না কি কারণে। আমাদের 3 মিনিট সময় আছে, যদি ছোট্ট একটা প্রশ্ন করব। আপনার তো 5 বছর পার হলো, এখন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন?
এভারেজ, নট ব্যাড। আচ্ছা, ডু ইউ ফিল কনফিডেন্ট এনাফ, মানে আপনি কি কনফিডেন্ট পান যে এই ফিনান্সিয়াল কন্ডিশনে আপনি সুন্দরভাবে আরেকটা জীবন কন্টিনিউ করতে পারবেন? মানে ওই ভয়টা আপনার মধ্যে কাজ করে কিনা? যে একদমই না, মানে ইকোনমিক্যাল প্রবলেমটা আমার ভিতরে একদমই কাজ করে না। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা আলোচনা করি, সময় নেই তো একদম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আলোচনা বলতে কি আমার কাছে মনে হয় উনি যেহেতু এইটার সাথে একদম অ্যাটাচ হয়ে হ্যাঁ, আছে, আমরা একটু আলোচনা করছি, আমরা দরকার হলে পরবর্তী দিনে আবার যোগাযোগ করা হবে যদি আজকে আমরা শেষ করতে না পারি। অনেক অনেক ধন্যবাদ। জাস্ট একটা কথাই বলতে যাচ্ছি, উনি প্রফেশনাল হেল্প নিক, যদি নিজে নিজে না পারে প্রফেশনাল হেল্প নিলে এখানে তো আসলে থট বা ইমোশনের সাথে কি আছে, বিহেভিয়ার কি আছে, এগুলো বের করে অ্যানালাইসিস করে আসলে তারপরে একটা ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে। কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে উনি যোগাযোগ করুন। আচ্ছা, ওনার আসলে যে শক বলি আমরা বা একটা ব্লক বিলিফ বলি, কোনো একটা জায়গায় একটা থট প্রসেসে সে আটকে আছে, যেটা নাকি আসলে ওই জটটা খুলতে হবে, তাহলে হয়তো এবং এটা ডেফিনেটলি একজন প্রফেশনাল, প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভালো প্রফেশনালের হেল্প নিলে পরে মানে সাইকোলজিস্ট, হ্যাঁ হ্যাঁ, উনি মানে মুভ অন করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মধ্যে উনি যেতে পারবেন। মানে আমরা খুব এত অল্প সময়ে আসলে তো অনেক কিছুই জানা গেল না, আমরা ফোনটা আরো আগে পেলে হয়তো আরেকটু এক্সপ্লোর করা যেত। আবার ওয়াইফটা মাঝে মাঝে ফোন করছে, খোঁজ খবর নিচ্ছে, ওখানেও কিন্তু একটা ডিলেমা কাজ করছে। হ্যাঁ, মানে সেখানে কিন্তু পিছু টানটা আবার তৈরি হচ্ছে। হ্যাঁ, যেটা সেটা একটা ধোঁয়াশার ব্যাপার, তাই না? জি জি, আরো অনেক এক্সপ্লোর করার ব্যাপার আছে। হ্যাঁ, সেটাই তো। আমাদেরকে আমাদের দুজনকে দুজন 1 মিনিট বলতে চেয়েছিলাম, 1 মিনিট সময়। ওই যে প্রোগ্রামটা কি কি নেগেটিভ কয়েকটা বিষয় বাদ ছিল, তো ওটা কি বলবো না আজকে পারতাম? আচ্ছা, ঠিক আছে, সময় একদম শেষ। ঠিক আছে, আমরা দুজনকে ধন্যবাদ দিচ্ছি অনেক, আশা করছি আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার একদম শেষ সময় পৌঁছে গেছি আমরা। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে আমাদের যদি শৈশব থেকে শুরু করে আমাদের যদি অনেক বেশি নেতিবাচক অভিজ্ঞতা হয়, আমাদের যদি ভালোবাসা আমরা কম পাই, আমরা ভালোবাসার খুব অভাব অনুভব করতে করতে বড় হই, তাহলে কি বড় হওয়ার সময়গুলোতে আমরা কি নিজেকে ঘৃণা করতে শুরু করতে পারি? যেহেতু আমি ভালোবাসা পাইনি, আমার মধ্যে কি একটা নিজের প্রতি ঘৃণা তৈরি হতে পারে কিনা? কারণ আমাকে কেউ ভালোবাসে না, তখন আমার নিজেকে নিজের ঘৃণা হয় কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।